প্রিয় দর্শক, কালের কণ্ঠ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান, এবং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলে আলোচনায় থাকেন, এবং তিনি সবসময় তরুণদের কাছে তিনি এক ধরনের আইডল। আপনাকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। বা শুরুতেই একটু পেছনের দিকে যেতে চাই। 2009 সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আপনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে। কেন আসলে পদত্যাগ করেছিলেন? আচ্ছা, এই প্রশ্নের জবাবটা আমি এভাবে দিতে চাই। আমি যখন রাজনীতিতে প্রথম প্রবেশ করি, আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম। আমি আমেরিকাতে আমার লেখাপড়া শেষ করে আমার জীবন সেখানেই ছিল, কিন্তু আমি একটা সময় তাগিদ, মানে আমার নিজের ভিতর থেকে একটা তাগিদ আসলো যে আমার দেশের জন্য কিছু করা প্রয়োজন। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি বাংলাদেশে চলে আসবো। এটা 1997-98 কথা। পরবর্তীতে আমি রাজনীতিতে প্রবেশ করি এবং 2001 সালে আমি আমার প্রথম জাতীয় নির্বাচন করি, সংসদ সদস্য হিসাবে নির্বাচিতও হই 2001 সালে, যখন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল। হ্যাঁ, 58 সিটের মধ্যে আমার একটি বিজয়ী সিট ছিল। তো তখন আবার আমরা বিরোধী দলীয় রাজনীতিতে প্রবেশ করি। আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতিতে, এবং আমার রাজনীতিতে প্রবেশটাও হয়েছিল অনেক বাধা অতিক্রম করে আমার আসতে হয়েছে। আমাকে কেউ কিছু তৈরি করে দেয়নি। হ্যাঁ, আমি যখন প্রথম রাজনীতিতে প্রবেশ করি অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল, ওগুলোকে ম্যানেজ করে ওগুলোকে অতিক্রম করে আমি নির্বাচিত হয়ে আসলাম। পরবর্তীতে অপোজিশনের রাজনীতিতে আমি ইনভলভ হলাম। ওখানে অনেক নির্যাতিত হয়েছি, পুলিশের লাঠিপেটা খেয়েছি, আন্দোলনে আমি মুখ্য ভূমিকা রেখেছিলাম। হ্যাঁ, পরবর্তীতে যখন 111 হলো, 111-এর পর আবার আরেকটি নির্বাচন আসলো 2008 সালের। তো এই নির্বাচনে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, ম্যানিফেস্টো, সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল, সেটা আমাকে ইন্সপায়ার করেছিল। কারণ সেই ম্যানিফেস্টোতে বলা হয়েছিল এক্স্যাক্টলি আমরা যেই মহান মুক্তিযুদ্ধে যে জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল সেই স্বপ্নটাকেই বাস্তবায়ন করার একটা রূপরেখা দেওয়া হয়েছিল। তা আমি নিজে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম যে এবার আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব। কারণ 2008 সালে মনে রাখতে হবে জনগণ কিন্তু ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে। হ্যাঁ, তো এটা একটা সুবর্ণ সুযোগ ছিল দেশটাকে নতুন করে গড়ে তোলার। এই যে এখন যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এই যে স্বপ্ন একটা নতুন বাংলাদেশ, সেটাও কি সেই স্বপ্নটাই কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল, সেটাই আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল। তা আমি দারুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বটা নিয়েছিলাম। কেন? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পিছনে আমার যুক্তি ছিল যে আমরা যদি দিন বদলের সনদ বাস্তবায়ন করতে চাই, তার মানে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আবার পুনর্নির্মাণ করতে চাই, যাতে করে একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, এখানে আপনার প্রশাসন রাজনীতিকরণ দলীয়করণ মুক্ত থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় সুশাসন, বা ইংলিশে বলে গুড গভর্নেন্স। সো গুড গভর্নেন্স করতে হলে পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন, রুল অফ ল, ঠিক আছে। তার মানে আইন শৃঙ্খলা, রুল অফ ল, এই যে আমাদের মূল সমস্যাগুলো সব কিছুর মধ্যে প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি, অনিয়ম। তো দুর্নীতি অনিয়মকে যদি আমরা নির্মূল করতে চাই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, তাহলে আইনের শাসন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে একটি দুর্নীতি মুক্ত, প্রফেশনাল, ডিসিপ্লিনড পুলিশ ফোর্স। যেই পুলিশ ফোর্সটা কাজ করবে জনগণের পক্ষে, যেই পুলিশটা কাজ করবে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রযন্ত্র হিসাবে, তাহলেই আমরা দুর্নীতি অনিয়মকে ঠেক দিতে পারবো এবং আমাদের সুশাসনের পথটা খুলে যাবে। তো আমার কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি চেয়েছিলাম এই সংস্কারগুলো করতে, পুলিশ প্রশাসনের সংস্কার, ঠিক আছে, যাতে করে আমরা বৃহৎ কাজটা করতে পারি। কিন্তু একটা পর্যায়ে আমি দেখলাম, হ্যাঁ, আপনার প্রশ্নটা হচ্ছে যে আমি কেন পদত্যাগ করেছিলাম। তার মানে এগুলোর অসঙ্গতি ছিল। আমি একটা সময় আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই দিন বদলের সনদটা ছিল একটি
মানে এটার ভিতরে মানে এই দিন বদলের সনদটা বাস্তবায়ন করার কোনো কার্যকর পদক্ষেপ আমার কাছে প্রতীয়মান হয়নি। প্রতীয়মান তো হয়নি, আমি দেখলাম ব্যাপক দুর্নীতি, ব্যাপক অনিয়ম। আমার মন্ত্রণালয়ে দেখলাম যে অদৃশ্য কিছু শক্তি এসে এখানে ম্যানিপুলেশন করার চেষ্টা করছে। আমি আমার মন্ত্রণালয়ে প্রথম জিনিস যেটা করেছিলাম, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম, আইজি সাহেব এবং গোয়েন্দা সংস্থা এবং সকল সংস্থা, কোস্টগার্ড থেকে শুরু করে, আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু অনেকগুলো সংস্থা আছে, কোস্টগার্ড আছে, প্রিজন সিস্টেম আছে, আনসার বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে। তো সকল প্রধানদেরকে নিয়ে আমি প্রথম মিটিং করে বলেছিলাম, ফ্রম টুডে অল সর্ট অফ ট্রান্সফার, বদলি বাণিজ্য আজকে থেকে বন্ধ। ঠিক আছে, কারণ আমরা জানি যে এই মন্ত্রণালয়ে কিন্তু একটি দুর্নীতির আকড়া। সো আমি এখানে ট্রান্সফার, বদলি বাণিজ্য বন্ধ করলাম, কঠোরভাবে হুঁশিয়ারি দিলাম, এবং আমি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলাম যাতে করে আমরা আগামী 10-20 বছরে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারি, এবং পুলিশকে সংস্কারের কাজের দিকে আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু দুঃখ হচ্ছে এখানে আমি দেখলাম যে এখানে নানাবিধ বাধা সৃষ্টি করা হয়েছে আমার পথে, এবং এই বাধাগুলো সৃষ্টি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে। আপনি জানেন যে 25 এবং 26শে ফেব্রুয়ারি 2009 সালে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম একটা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল। সেই বিডিআর হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন আমি দেখলাম যে দুইটা ইনভেস্টিগেশন কমিটি করা হয়েছিল। বিডিআর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু দেখা গেল আমাদের হাত থেকে সমস্ত কিছু সরিয়ে নেওয়া হলো। হ্যাঁ, আমি আমার মেয়ের জন্মদিনের কারণে আমি আমেরিকা ছিলাম এই বিডিআর হত্যাকাণ্ড যখন এই ইস্যুটা যখন আসলো, তখন আপনাকে বলি যে হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি নাকি কথা বলার কারণে আপনাকে শেখ হাসিনা সেই সময় ধমক দিয়েছিলেন। আচ্ছা, না, বিষয়টা হয়েছে মানে এখানে একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে। আমি আমার বাবাকে হারিয়েছি আমার যখন 5 বছর বয়স, এবং আমি ছোটবেলা থেকে দেখতাম যে অন্য বাচ্চারা, শিশুরা তাদের বাবাকে পেয়েছে। তো আমার কাছে সবসময় নাড়া দিত আমার বাবা নেই। ঠিক আছে, তো আমার যখন সন্তান হলো আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সন্তানদেরকে অন্তত পক্ষে ওদের 18তম জন্মদিন পর্যন্ত আমি ওদের জন্মদিন মিস করব না। এটা একটা আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম নিজের কাছে। তো আমার মেয়ের জন্মদিন ছিল 19শে ফেব্রুয়ারি, তো আমি 18ই ফেব্রুয়ারি চলে গিয়েছি আমেরিকা। তো 25 তারিখে যখন ঘটনা ঘটলো, আমার এক আত্মীয়, তার অফিস বিডিআর এর পাশেই, সে আমাকে কল দিল যে এখানে অনেক গোলাগুলি হচ্ছে। তো আমি এটা শুনে আমি তখন ফোন করেছিলাম আমাদের সেই সময়কার আইজি নূর মোহাম্মদ সাহেবের কাছে। তা আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে ঘটনা। তো উনি আমাকে বললেন যে এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন। তো উনি বললেন যে আমরা এখানে আছি। তো আমার কাছে জিনিসটা খুব আশ্চর্য লাগলো। আমি বললাম আছি মানে আপনাদের তো এখন ইমিডিয়েট পুরা এরিয়াটাকে কি করতে হবে, ঘিরে ফেলতে হবে, এনসার্কেল করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এরকম একটা ঘটনা ঘটলে ঘিরে ফেলতে হয়। এটার একটা বড় কারণ আছে, ঘিরে ফেললে ভিতরে যারা অঘটন ঘটাতে যাচ্ছে তারা সতর্ক হয়ে যাবে যে পালাবার কোনো পথ নাই। হ্যাঁ, পালাবার কোনো পথ নাই যদি জানে, তাহলে তারা কিন্তু অনুৎসাহিত হবে, তারা হয়তো যদি কোনো পরিকল্পনা থাকে। তো এই জন্য এরকম কোনো ইনসিডেন্ট হলেই ফার্স্ট থিং পেরিমিটারকে সারাউন্ড করতে হয়, এবং তারপর দরকার হলে প্রয়োজনে ফোর্স ঢুকাতে হয়। ঠিক আছে, রেস্কিউ অপারেশনের জন্য। তো আমি ওনাকে বললাম আপনি পুলিশ, র্যাব, সকল ফোর্সকে গ্যাদার করেন। উনি বললেন আমাদের তো পুলিশে এত পার্সোনাল নাই, এরিয়াটা তো অনেক বড়। আমি বললাম প্রয়োজনে আনসার আনেন, র্যাব আনেন, সকল বাহিনীকে আনেন, এনে এটাকে ঘেরাও করেন। তখন আইজি সাহেব আমাকে বললেন স্যার এরকম তো কোনো আদেশ আমি পাইনি, আর প্লাস এখানে মন্ত্রী মহোদয় আছেন। তার মানে উনি আমাকে বললেন যে আমি প্রতিমন্ত্রী, এখানে সিনিয়র আছেন, সিনিয়র মন্ত্রী। তো আমি এটা শুনে বুঝলাম যে আইজি সাহেব আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন না। তো আমি ফোন করলাম মন্ত্রী মহোদয়কে, আমি ওনাকেও একই কথা বললাম যে এটা ঘেরাও করে ফেলতে হবে, প্রয়োজনে আর্মি এনে এখানে মুভ ইন করাতে হবে। উনি আমাকে বললেন এই বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন। আমি প্রধানমন্ত্রীকেও কল করলাম, আমি প্রধানমন্ত্রীকেও একই কথা বললাম
যে আমাদের ঘেরাও করে এখানে প্রয়োজনে আর্মি কল করতে হবে। উনি আমাকে বললেন, আপনি যে প্রশ্নটা করেছেন, আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই, আমি দেখছি। তখন তো আমার আর কিছু করার থাকে না, এখানে মন্ত্রী প্রধানমন্ত্রী যেখানে নিজে ইনভলভড, ঠিক আছে। সো আমি যেই কথাটা বলছিলাম, পরবর্তীতে আপনি আমার পদত্যাগের প্রসঙ্গটা এনেছেন। আর বাই দ্য ওয়ে, এখানে আরেকটা অপপ্রচার চলেছে আমার বিরুদ্ধে। এখানে কিছু কিছু মহল থেকে বলার চেষ্টা করা হয়েছে যে আমি নাকি হত্যাকারীদেরকে পলায়নের ব্যবস্থা করে দিয়েছি। তো আমি এখন প্রশ্ন করতে চাই, কিভাবে করলাম সেটা? হত্যাকারীরা কি আমার জন্য অপেক্ষা করছিল? ২৬ তারিখ, ২৭ তারিখ, ২৮ তারিখ, ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, আমি তো এসেছি ১০ই মার্চ। তো এই ধরনের নানা অপপ্রচার করে আমার একজন নিরীহ মানুষকে মানে গীবত গাওয়া হচ্ছে। তো আমি এটা থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। সো আমি যেটা বলছিলাম, তো আমি দেখলাম যে এই যে তদন্ত কমিটিগুলো হয়েছে, তো স্বাভাবিকভাবে এখানে তো আমাদের ইনভলভমেন্ট থাকার কথা। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কি, অথচ আমাদের হাত থেকে সকল কিছু সরিয়ে নেওয়া হলো, বিডিআর সংক্রান্ত সকল কিছু সরিয়ে নেওয়া হলো, এবং একটা কোঅর্ডিনেটিং কমিটি করে দেওয়া হলো, এবং ওটার কোঅর্ডিনেটর দেওয়া হলো আমাদের তখনকার কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খান সাহেবকে। তো এই কোঅর্ডিনেটিং কমিটি সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্বভার নিলেন। তো আমাদের কোনো সুযোগ রাখা হয়নি সে সময়। তো এটাও আমার কাছে খুব খটকা লেগেছে যে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তো এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিডিআর, এখানে আমাদের ইনভলভমেন্ট কেন থাকবে না? হ্যাঁ, কারণ আমি চেয়েছিলাম সুষ্ঠু তদন্ত যেন হয়। তো এটাও আমার কাছে কিন্তু একটা খটকার বিষয় ছিল। আমি দুর্নীতি দেখেছি, আমি চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছিলাম না, বাঁধটা মনে হচ্ছিল ভেঙে যাবে যে কোনো মুহূর্তে, ঠিক আছে। এমনও আমি দেখেছি, মানে আমার বলতে খুবই কষ্ট হয়, আমি আমাদের প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করতাম, আমি ওনাকে অনেক সম্মান করতাম, যদিও আমাকে অনেকেই বলেছিলেন যে উনি কোনোদিনও মানে তাজউদ্দিন আহমেদের ছেলেকে কোনোদিনও ভালো চোখে দেখবেন না, কিন্তু আমি ওনাকে সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো আমার আস্থা ছিল, কিন্তু আমি একদিন যখন দেখলাম অনেক সিনিয়র নেতাদেরকে উনি বলছেন সবার সামনে, এখন তো আমরা ক্ষমতায় এসেছি, বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও ২ হাতে টাকা বানাতে হবে, এই কথা যখন আমি শুনেছি, আমার বিন্দু মাত্র রেসপেক্ট আর থাকেনি। কারণ আমরা রাজনীতি করেছি নীতি আদর্শের জন্য, কারণ আমি আশা করেছিলাম ওনার মুখ থেকে আসবে নীতি আদর্শের কথা। এই কথাটাতে উনি আমাকে হারিয়ে ফেলেছেন, আমি জাস্ট এতটুকু বলে রাখতে চাই। তো এই সমগ্র বিষয়গুলো মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। এখানে আরেকটা বিষয় আছে, আমি যখন কাজ করতে চাচ্ছিলাম, আমি দেখেছিলাম যে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো হচ্ছে না। পরে আমি জানতে পেরেছি আমার অধীনস্থ সকল কর্মকর্তাদেরকে বলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো ইনস্ট্রাকশন না শুনতে। তো এই অবস্থাতে তো আমার মন্ত্রিত্ব ধরে রাখার কোনো আমি পথ দেখিনি, এবং আমার কাছে মনে হয়েছে আমি যদি থাকি তাহলে হয়তো সামনে আমাকে নিয়েই কোনো অঘটন ঘটানো হবে। সোহেল ভাই, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেটি সম্ভবত আরেকটা মিডিয়ায় আপনি এক সাক্ষাৎকারে বলেছেন যে ওই সময় আপনাকে প্রধানমন্ত্রী, আপনি যখন পদত্যাগ করবেন তখন আপনাকে ফোন করেছিলেন এবং ফোনে গান গেয়ে এক ধরনের ভীতি। না, এটা হচ্ছে আমি ৩১শে মে পদত্যাগপত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। তো অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী ৫৭ ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে প্লেস করবে তখন এটা পদত্যাগ হয়ে যায়, ঠিক আছে। তো উনি এই পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছিলেন না। তো আমি বিষয়টা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে। তো আমি আমেরিকা চলে যাই তারপর, এবং আমি আমেরিকা থেকে ওনাকে ফোন করেছিলাম। ফোন করে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি তো আপনার কাছে পদত্যাগপত্র দিয়ে এসেছি, এটাকে দয়া করে কার্যকর করেন, কারণ এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করে দিয়েছি, এবং আমি এটাতে অনর, আমি ফেরত আসবো না। তো এনিওয়ে, সে সময় আমাকে নানাবিধ অফার দেওয়া হয়েছে, আওয়ামী লীগের পদ এবং হয়তো মিনিস্ট্রিয়াল পদ, আমি সেগুলোতে রাজি হইনি।
এবং একটা পর্যায়ে উনি গান গাওয়া শুরু করলেন এবং ওই গানটা খুবই মানে আমার কাছে এটা আমি হতবাক হয়ে গিয়েছিলাম। গানটা ছিল এরকম, আমি কাউকে ছাড়ি না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। এবং উনি এটা প্রায় 2 মিনিট ধরে রিপিট করেছেন। আমি ফোন দেখে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছেন ফোনের ভিতর, আবার গানের সুরটা হচ্ছে আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। তখন আমার মনে পড়েছিল আমাদের আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। উনি আগে দলীয় ফোরামে যোগ করে অন্য নেতাদেরকে বলতেন যে বাঘে ধরলেও ছাড়ে, শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না। সো এটা আমার কাছে মানে আমি এটা কিভাবে গ্রহণ করব, এটা আমার কাছে খুবই একটা ভয়াবহ একটা সংকেত ছিল। এবং যেটার পরবর্তীতে যেটার কিছু নিশানা আমি পেয়েছি, আমি কার্যত পরবর্তী 2-3-4 বছর কিন্তু দেশে থাকিনি। হ্যাঁ, কারণ আমি এটাকে খুবই একটা মানে ব্যাড সিগন্যাল হিসাবে আমি নিয়েছিলাম। পরবর্তীতে আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে রিজাইন করতে। ঠিক আছে, তো আমি 2012 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলাম। তখন আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি যেটা দেখেছি যে দলকে পরিচালনা করেছে ডিজিএফআই এবং দলের নেতাদের, এমপিদের, মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআই এর কাছে। এটা আমাকে হতাশ করেছিল। ঠিক আছে, এটাও আমি অবাক হয়েছিলাম যে একটা গণতান্ত্রিক দল, যেই দল আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা। এটা তো আশ্চর্য বিষয়। এই দলের তো আর কিছুই রইল না তাহলে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরে, খানিকটা দূরে, কেন এই রাজনীতি বিমুখতা? আমি মূলত রাজনীতি থেকে দূরে সরে গিয়েছি, আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছি কারণ আমি যেই আওয়ামী লীগকে জানতাম, চিনতাম, যে আওয়ামী লীগ সম্পর্কে আমি ইতিহাসে পড়েছি, সেই আওয়ামী লীগ এবং বর্তমানের আওয়ামী লীগের ভিতর আকাশ পাতাল পার্থক্য। সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না। ঠিক আছে, আওয়ামী লীগ ছিল এমন একটি সংগঠন, আমাদের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন অন্যান্য দল সম্মিলিতভাবে। ঠিক আছে, নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার চেতনা কি ছিল? স্বাধীনতার চেতনা, আবার বলছি, আজকে যে ছাত্র জনতা আন্দোলন করেছে, দ্যাট ইজ স্বাধীনতার চেতনা। ঠিক আছে, সেটা ছিল সাম্য, সেটা ছিল একটা মেধাভিত্তিক সমাজ, সেটা ছিল সকলের কি হিউম্যান রাইটস থাকবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে একটা রাষ্ট্রে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিরাপদে বসবাস করবে, তাই না? সবার বাক স্বাধীনতা থাকবে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে। সেই বাংলাদেশের জন্যই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে এনেছিলাম। সেটাই ছিল আওয়ামী লীগের সত্তা, রাইট? ওই আওয়ামী লীগ থেকে এই আওয়ামী লীগ একটি রাক্ষসে পরিণত হয়েছে। সুবিধাবাদী, লোভী, ধন সম্পদ বানাবার জন্য এই সংগঠনটাকে তছনছ করে ফেলা হয়েছে। ঠিক আছে, আমি বলবো আওয়ামী লীগের যারা ভালো ছিল তারা অনেক আগেই সাইডে পড়ে গিয়েছে। এখানে সুবিধাভোগী, দুর্নীতিগ্রস্ত দানবরা এই সংগঠনকে গ্রাস করে নিয়েছে। ঠিক আছে, এবং এটারও একটা কিন্তু এভলিউশন আছে। আওয়ামী লীগ শুরুতে, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে একটি গণতান্ত্রিক দল ছিল, কিন্তু সেই গণতান্ত্রিক পরিচয়ও সে হারিয়েছে এবং এটা পর্যায়ক্রমে হয়েছে। 80-র দশক, 90-এর দশকে আওয়ামী লীগে কিন্তু কিছু সিনিয়র নেতৃবৃন্দ ছিল যারা তাদের ভয়েসগুলো দলীয় প্ল্যাটফর্মে তুলে ধরতে পারতেন। ঠিক আছে, সো এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল কোনো মতে। কিন্তু এটা যখন নতুন মিলেনিয়ামে, তার মানে 2000, আমরা যখন 2008-9 সালের দিকে যাই, আমরা দেখব সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই মারা গিয়েছেন। ঠিক আছে, এবং অনেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন, অনেকেই একেবারে অথর্ব হয়ে গিয়েছেন। সো এখানে যেটা হয়েছে, আওয়ামী লীগের ভিতরে যে গণতন্ত্র ছিল সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল এবং এটা একক কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং একটি পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা যদি আওয়ামী লীগের
মূল পদগুলো এখনো দেখি, আপনি দেখবেন একটা পরিবারের সদস্যরা মূল মূল জায়গাতে বসানো আছে, এবং বাংলাদেশকে ভাগ করা হয়েছিল ডিভিশন ওয়ারি, এবং ওই পরিবারের সদস্যদেরকে এক এক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সো দলটা হয়ে গিয়েছিল একটা পরিবারের প্ল্যাটফর্ম। সো দেয়ার ওয়াজ নো ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি। সো পার্টির ভিতরে যদি ডেমোক্রেসি না থাকে, তাহলে আপনি কি করে আশা করেন দেশে গণতন্ত্র দিবে সেই দল? সো আমি এগুলো দেখে আমি হতাশ হয়েছি, কারণ আনফর্চুনেটলি বা ফরচুনেটলি আমার জন্ম হয়েছে এই দলের মধ্যে, এবং আমার বাবা এই বাংলাদেশের জন্য তার রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। আমার মা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে গিয়েছেন। বাট এটা আমার আওয়ামী লীগ না, দিস ইজ ফার ফ্রম দ্যাট আওয়ামী লীগ। এই জন্য আমি বিমুখ হয়েছিলাম, এবং আমি যখন বারবার বলেছি আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগে থাকবো, এই আওয়ামী লীগের কথা। এই যে হত্যা, গুম এবং এই অপরাজনীতি, আমার নিজের ভাগিনাকে এই আয়নাঘরে রাখা হয়েছিল। এটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছিল, একটা আতঙ্কর কেন্দ্রবিন্দু করা হয়েছিল যে মানুষ গুম হয়ে যায়। হ্যাঁ, তা আমার এমনকি আমার ভাগনা, ওকে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। ওই আয়নাঘরে, তখন তো আয়নাঘর নামটা আমরা জানতাম না, ও গায়েব হয়ে গেল। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, আমার নিজের উদ্যোগে অনেক কায়দা কৌশল করে ওকে আমি উদ্ধার করলাম। কীরকম একটা ঘটনা, একটা ব্যক্তিগত ঘটনায় তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এবং একজন প্রভাবশালী, আবার বলছি পরিবারের সদস্য, পরিচিত পরিবারের সদস্যর মাধ্যমে ইনফ্লুয়েন্স খাটিয়ে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে আমার ভাগনাকে অপহরণ করা হয়েছিল। আপনি বুঝতে পারছেন বিষয়টা, এটা কোন পর্যায়ে গিয়েছিল বাংলাদেশ? রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে, এবং রাজনৈতিকভাবে তো ব্যবহার করা হয়েছেই অপোজিশনকে দমানোর জন্য। তো এরকম তো এই বাংলাদেশ তো আমরা চাইনি কোনোদিনও। সো আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এগুলোর অবসান করতে পেরেছি, এবং এগুলো প্রত্যেকটা ঘটনার তদন্ত করতে হবে, তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। ভাইয়া, সরকার পতনের পর আমরা দেখছি যে আওয়ামী লীগের একেবারে শোচনীয় অবস্থা। বিভিন্ন মন্ত্রী, এমপি সহ যারা পাড়া মহল্লার নেতা রয়েছেন তারাও পলাতক, বা তাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই শোচনীয় অবস্থা কেন আসলে? আওয়ামী লীগ তো অনেক পুরনো একটা দল। আপনি বলছিলেন যে স্বাধীনতা সংগ্রাম থেকে দেশের বিভিন্ন অর্জনের সঙ্গে কিন্তু আওয়ামী লীগের একটা নাম রয়েছে, বা সংশ্লিষ্টতা রয়েছে, অংশগ্রহণ রয়েছে, বড় অংশগ্রহণ রয়েছে। তো আওয়ামী লীগের শোচনীয় অবস্থা কেন? একটি গণতান্ত্রিক দল যখন তার সত্তা হারিয়ে ফেলে, যখন তার মূল উদ্দেশ্যই হয় তার নেতাকর্মীদের লুটপাট করা, ঠিক আছে, টাকা পয়সা কামানো, নির্বাচন ধ্বংস করা, গণতান্ত্রিক প্রসেসকে ধ্বংস করা, তাহলে এটা কাদের দল? এটা কাদের দল? তো লুটেরাদের দল। তো লুটেরা কি থাকবে কোনো সময়? লুটেরাদের তো বিচার হবে। লুটেরাদের বিচার হবে বলেই, তারা জানে বলেই আজকে তারা নেই। এটা তো খুব সহজ উত্তর। এখানে এই গত 15-16 বছর যেটা হয়েছে, এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, যারা যদি কোনো ভালো মানুষ এখনো থেকে থাকে আওয়ামী লীগের ভিতর, এটা আমাদের আওয়ামী লীগ না। নির্বাচন যেটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তির একটা বড় অংশ, গত 3টা নির্বাচন ভোট দিতে পারে নাই মানুষ, ঠিক আছে? প্রথম নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন, 153 জন ইলেক্টেড হয়ে গেছে এমনি এমনি। দ্বিতীয় নির্বাচন ছিল রাতের ভোটের নির্বাচন। তৃতীয় নির্বাচন হচ্ছে বলা হয় আমি আর ডামি নির্বাচন। তো এটা তো বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, রাইট? এর পাশাপাশি আরো কি করা হয়েছে? আওয়ামী লীগ ছিল গণতান্ত্রিক দল, দেখেন এটার পার্থক্যটা দেখেন। আর আমি বলছি এটা একটা রাক্ষসে দল। এই রাক্ষসে দল আওয়ামী লীগ নামধারী, হত্যা, খুন, গুমের ঘটনা, দিস ইজ নট আওয়ামী লীগ পলিটিক্স। এটার বিরুদ্ধেই তো আওয়ামী লীগ রাজনীতি করেছে, ঠিক আছে? তো আপনি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, নির্বাচন দেন নেই, আপনি লুট করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা
বিদেশে পাচার করেছেন দুর্নীতি করে। দুই একটা ব্রিজ আর মেট্রো রেল দেখিয়ে আপনি 100 গুণ পাচার করে নিয়ে গেছেন, বাংলাদেশের সম্পদ ধ্বংস করেছেন, রাইট? আপনি নির্বাচন দেন নাই, ডেমোক্রেটিক প্রসেস বন্ধ করে ভেঙে দিয়েছেন, দুর্নীতি করাপশনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা বাংলাদেশে কখনো হয়নি। আপনি অনিয়ম, অব্যবস্থাপনা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ ন্যায় বিচার পায় না বাংলাদেশে, রাইট? সো এত কিছু হয়ে গেল, তো এটার জবাব দিতে হবে না? এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, এখানে পাখির মতো গুলি করে ছাত্রছাত্রী ভাই সহ নিরীহ মানুষ 1000-এর উপরে কিভাবে নির্বিচারে হত্যা করা হলো। এগুলোর বিচার করতে হবে না? এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য দায়ী তো হচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা। এক একজনকে বিচার করতে হবে না? তো ওরা কেন থাকবে? এত অনিয়ম, এত দুর্নীতি, এত গুম খুম হত্যা করে কেন থাকবে? তো পালাবারই তো কথা। ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে একেবারে বলা যায় যে অবস্থা একেবারে বেগতিক দেখে শেখ হাসিনা এক প্রকার পালিয়ে গেছেন। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দলের নেতাকর্মীরা বলছেন যে শেখ হাসিনার দেশে থাকা উচিত ছিল দলের স্বার্থে, তিনিও চলে গেছেন। এটাকে আপনি কি বলবেন? দেখেন, আবার বলছি, এখানে যদি একটা গণতান্ত্রিক ধারা থাকতো, এখানে যদি সুষ্ঠু নির্বাচন হতো, এখানে যদি আপনার দুর্নীতি না হতো এবং এই হত্যাযজ্ঞগুলো না হতো, তাহলে তিনি থাকতেন। এত কিছু করে তো আমার মনে হয় থাকা সম্ভব ছিল না তার জন্য। তার মানে এখানে ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার ফলেই ওনার দেশ ত্যাগ করতে হয়েছে। যদি উনি এই ঘটনাগুলো না ঘটাতেন তাহলে দেশ ত্যাগ করতে হতো না। তো খুব সিম্পল। আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গেই এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছেন। বিষয়টা একটু শুনতে চাই। দেখেন, আমি শুরুতে বলেছিলাম যে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম এবং আমি আমার জীবন দিতে প্রস্তুত ছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল তিনি এই যে দিন বদলের সনদ, যেটা আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম, তিনি সেটা বাস্তবায়ন করবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম আমি এই বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হিসাবে দেখতে চেয়েছিলাম, নিজে প্রস্তুত ছিলাম বাংলাদেশের জন্য জীবন দিতে, ঠিক আছে? কিন্তু যখন দেখলাম যে এটা ছিল একটা, জাস্ট আমি সিম্পলি বলি, ভাওতাবাজি। জাস্ট আমরা ওই যে ভোটের সময় কথা বলি, বলে ওগুলো কিন্তু আসলে বাস্তবায়ন হবে না। সো আমি প্রথমত ফিল করেছি যে আই ওয়াজ বিট্রেড, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে একটা পার্সোনাল লেভেল। কিন্তু আমি তো একজন ব্যক্তি, ক্ষুদ্র। এর থেকে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাসঘাতকতাটা হয়েছে আওয়ামী লীগের সাথে। কেন আমি বলছি আওয়ামী লীগের সাথে? এই দল, যেই দল আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এই দলকে গত 20-30 বছর ধীরে 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 নষ্ট করে পচিয়ে ফেলা বিশ্বাসঘাতকতা না তো কি? ঠিক আছে? এবং এই দলকে একটি দুর্নীতিগ্রস্ত হত্যাযজ্ঞর কেন্দ্রবিন্দু করে, এটা কি বিশ্বাসঘাতকতা নাকি? তো আমি আজকে বলবো, আমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। কারণ আমাদের ওয়াদা ছিল আমরা দেশটাকে একটি সুন্দর প্রগতিশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমরা সেটা তো করিই নাই। আমরা গণতন্ত্র হত্যা করেছি, আমরা নির্বাচন প্রক্রিয়াকে হত্যা করেছি, আমরা বিচার বিভাগকে ধ্বংস করেছি, আমরা বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছি, আমরা বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন করেছি, যেটা আমরা বলেছিলাম আমরা করব না, প্রতিহিংসার রাজনীতি করব না। সেটাই তো আমাদের প্রতিজ্ঞা ছিল। আমার এখনো মনে আছে, আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বলেছিলাম যে আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আইনের চোখে সবাই সমান। সো এই যে আমাদের ওয়াদা এবং এই যে গত 15-16 বছরের কার্যকলাপ, এটা বিশ্বাসঘাতকতা না তো কি? দ্যাটস ওয়াই আই সেড। আওয়ামী লীগের এখন করণীয় কি? আওয়ামী লীগের প্রথম কাজ যেটা করতে হবে, আত্ম উপলব্ধি।
আত্মসমালোচনা এবং তারপরে যদি অনুশোচনা আসে, এবং যারা যারা এই সকল কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে সরিয়ে ফেলতে হবে দল থেকে, এই দলকে মুক্ত করতে হবে হাইনাদের হাত থেকে, যারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে এই দলটাকে, যারা এই দলটার ভিতরে পচন ধরিয়েছে। প্রথম কাজ হচ্ছে আত্মসমালোচনা, অনুশোচনা, আত্ম উপলব্ধি। তারপরে আওয়ামী লীগের যাত্রা শুরু হবে। আগে তো আমার ভাইরাসগুলোকে সরাতে হবে, আমার শরীরে যেটা আক্রান্ত হয়েছে সেটাকে আমার সরাতে হবে, তাই না? তারপরে না আমি পরবর্তীটা চিন্তা করব। তো আমি মনে করছি যে আওয়ামী লীগের প্রথম কাজ হচ্ছে সেটা, এবং আওয়ামী লীগে নিবেদিত প্রাণ যারা আছেন, যারা এই সকল কিছুর সাথে জড়িত না, আপনাদের জেগে উঠতে হবে, আপনাদের বুঝতে হবে, ঠিক আছে, যে অন্যায়কে অন্যায় বলতে হবে। জাস্ট কারো কথায় আমরা ব্রেন ওয়াশড হয়ে যন্তর মন্তর ঘরের মতো আমরা বলতে থাকবো, রিপিট করতে থাকবো, এটা হতে পারে না, ঠিক আছে? আমাদের বিবেক জাগাতে হবে, বিবেককে জাগিয়ে তুলে আমাদের বুঝতে হবে ন্যায় অন্যায়ের ভিতর পার্থক্য। আমি নিজে চোখে দেখেছি নির্বাচনের সময় বিভিন্নভাবে আমাদের সংগঠনটা এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে, কারো ভিতরে আমি কোনো অনুশোচনা দেখি না এখনো। হয়তো আছে, কিন্তু আমরা ইন্টারনেটে গেলে দেখছি যে এখনো বলে যাচ্ছে। ও এটা অবশ্য আবার এখানে ওই কোটি কোটি ডলার তো পাচার হয়েছে, ওখান থেকে আবার বটস তৈরি করা হয়েছে, এখানে আবার বলে এটা ডিজিটাল আর্মি, তো তাদেরকে ব্যবহার করা হচ্ছে আবার মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের জন্য। যাই হোক, তো আমি আওয়ামী লীগের কাছে আমার মেসেজ হচ্ছে খুব সিম্পল, বিবেককে জাগ্রত করেন, ন্যায় অন্যায়ের পার্থক্যটা আমাদের বুঝতে হবে, অন্যায়ের বিপক্ষে আমাদের থাকতে হবে, ন্যায়ের পথে আসতে হবে, ঠিক আছে? সেটার জন্য যদি কিছু বিসর্জন দিতে হয় আমাদের বিসর্জন দিতে হবে, দিয়ে এই দলটাকে ক্লিন ইমেজে আবার আনতে হবে। কতদিন সময় লাগবে আমি বলতে পারবো না। আপনি বিভিন্ন সময় বলেছেন যে আপনি আওয়ামী লীগের সঙ্গে আছেন, থাকবেন, ছিলেন। তো কখনো যদি এরকম হয় যে তৃণমূলের যারা আপনি বলছিলেন যে যারা সাচ্চা আওয়ামী লীগ, তারা যদি কখনো চায় আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? বর্তমানে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি একটা আমার মতে একটা মহৎ কাজ করছি। আমি বাংলাদেশে, কারণ আমারও তো বেঁচে থাকতে হবে, তো আমি আমার হালাল ইনকাম করতে হবে, আমি সৎ পথে থেকে চেষ্টা করছি কাজ করে বেঁচে থাকতে। তো আমি এমন একটা দিক বেছে নিয়েছি স্বাস্থ্যজনিত। আমি মনে করি একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে সুস্থতা, ঠিক আছে? তো আমি স্বাস্থ্য নিয়ে কাজ করছি, সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি। এই যে নানাবিধ অসুখ বিসুখ আজকাল চারিদিকে ছড়িয়ে গিয়েছে, ফ্যাটি লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন ধরনের হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ঠিক আছে, এই নানা ধরনের মেটাবলিক ডিজিজগুলো এখন চারিদিকে ছড়িয়ে গিয়েছে। হাসপাতাল ক্লিনিকে কিন্তু দেশ ছেয়ে গিয়েছে। তো এটার তো একটা কারণ আছে, তো এটা হচ্ছে লাইফস্টাইল জনিত কারণে হচ্ছে। তো আমি চেষ্টা করছি সচেতনতা সৃষ্টি করে মানুষকে এই সুস্থতার দিকে নিয়ে আসা। তো আমি মনে করি এটা একটা মহৎ কাজ। আপাতত আমি নিজেকে নিয়োজিত করেছি এই কাজে। ভবিষ্যতে যদি কোনোদিন হয় বিবেচনা করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি রাজনীতিতে আসার আমার কোনো ইচ্ছা নেই। বিবেচনা করবেন, কিন্তু এই মুহূর্তে আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, ছাত্র জনতার এক বিশাল বিপ্লবের মধ্য দিয়ে সরকারের পতন ঘটেছে, তো এই প্রেক্ষাপটটা সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করি, আশা করি আপনার মাধ্যমে দর্শক শ্রোতারা বুঝতে পারবেন। একটা পাতিলের ভিতর মনে করেন পানি ফুটছে, এই পানিটাকে মনে করেন একটা দেশের জনগণ, ঠিক আছে? তো আমরা এখানে সবাই আছি, আমাদের কিন্তু নানাবিধ সমস্যা থাকে, আমাদের চাকরি বাকরি থাকে, স্কুল কলেজ থাকে, আমাদের আত্মীয় স্বজন থাকে, আমাদের টেনশন থাকে, স্ট্রেস থাকে, এই সকল স্ট্রেসের মধ্যে আমরা ফুটছি, ঠিক আছে? সরকার হচ্ছে ওই ডেকচির নিচে আগুন। সরকার এখন কতটুক হিট দিবে, ততটুক হিটে কিন্তু মানুষ আরো জ্বলে ওঠে। বুঝাতে পারছি? মানে আমরা এমনি সমস্যায় থাকি নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে, তার মধ্যে সরকার আমাদের জন্য
কতটুক তাপ বাড়িয়ে দিচ্ছে সেটাও একটা ফ্যাক্টর। তো ব্যাপারটা হয় এরকম, একটা গণতন্ত্র কিভাবে ফাংশন করে, যদি সরকার এমন কিছু কাজ করে যাতে তাপ বেড়ে যায় এবং পানিটা ফোটা শুরু করে, এবং ফোটার আগেই কি হয়, নির্বাচন চলে আসে, তখন জনগণ নির্বাচনে তাদের রায় দিয়ে হয়তো এই সরকারকে পরিবর্তন করে আরেক সরকারকে নিয়ে আসে, রাইট? বাংলাদেশে গত 15 বছর যেটা হয়েছে, এই যে ডেকচির ভিতরে আগুন, মানে ডেকচির তলায় আগুন, এই তাপটা ক্রমাগতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পানি ফুটছে ফুটছে ফুটছে, এবং ঢাকনাটা চাপ দিয়ে ধরে রাখা হয়েছে, এবং ওই যে নির্বাচনের যে রিলিজ, ওই রিলিজটা দেওয়া হয়নি। সো যেটা হয়েছে, এই ডেকচির ভিতরে পানিটা ফুটতে ফুটতে এমন একটা জায়গায় এসেছে যেটা বিস্ফোরণের জন্য রেডি ছিল, এবং তার সাথে যোগ দেন 15 বছর অপোজিশন পার্টিগুলোকে সাপ্রেস এবং অপ্রেস করে রাখা, জেল জুলুম গুম করা, ঠিক আছে, আনকন্ট্রোলড করাপশন, মানে লাগামহীন দুর্নীতি। তার সাথে যোগ দেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ধরাছোঁয়ার বাইরে জিনিসপত্রের দাম। তার সাথে যেটা বললাম যে কোনো নির্বাচন নাই, তো জনগণ ছিল শ্বাসরুদ্ধ একটা অবস্থায়। ঠিক সেই অবস্থায় প্রেক্ষাপট দেই, 2018 সালে একবার একটা আন্দোলন হলো ছাত্রদের, কি নিরাপদ সড়ক নিয়ে একটা, এবং কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনগুলোতে কি করা হলো, নিরাপদ সড়ক আন্দোলনের 12, 13, 14 বছরের বাচ্চা ছেলে মেয়েদেরকে লাঠি পেটা করা হলো, এবং সংস্কার এর জন্য যারা রাস্তায় ছিল তাদেরকেও কিন্তু লাঠিপেটা করা হলো। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই ফুটন্ত পানির ভিতর তাপ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের ইয়াং জেনারেশন, 2-3 জেনারেশন এই ফুটন্ত পানির ভিতরে ফুটছে। তো এই অবস্থাতে আমরা আসলাম 2018 নির্বাচন ক্রস করে, ওই যে রাতের ভোটের নির্বাচন ক্রস করে আসলাম 2024 সালে। 2024 সালে আবার সেই কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলনে ওই যে সে সময় রোড সেফটি নিয়ে যারা কাজ করেছিল, ওই ছাত্রছাত্রী ভাই বোনরাই কিন্তু সোচ্চার হয়েছিল, এবং ওই 2-3 জেনারেশন যাদেরকে তাপের মধ্যে রাখা হয়েছিল তারাই কিন্তু রাস্তায় নেমে এসেছিল, ঠিক আছে। এবং এখানে কতগুলো বিশাল মিসক্যালকুলেশন করা হলো। এটার কারণ হচ্ছে অ্যারোগেন্স, ওকে। যেমন ওই যে একটা ইন্টারভিউতে বলা হলো রাজাকারের নাতিপুতি, এবং এটা শুনে আবার ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলো, রাইট? ওরা বলল কি, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কিন্তু এটার পরেও আরেকটা লাইন ছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই লাইনটা বাদ দিয়ে প্রথম 2 লাইনটা নিয়ে আবার ব্যাপকভাবে প্রচার করা হলো। এটাকে বলে মিস ইনফরমেশন, রাইট? সো এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো, মুখোমুখি করে দেওয়া হলো, সংঘর্ষিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হলো। তারপরে আমরা শুনলাম, বলা হলো যে এই ছাত্রদেরকে মোকাবেলা করতে ছাত্রলীগই যথেষ্ট, বলে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হলো ল এনফোর্সমেন্টের ব্যাকিং নিয়ে। চিন্তা করে দেখেন বিষয়টা, ঠিক আছে। সো এই যে ফুটন্ত পাতিলটা, এটা কিন্তু ফুটছে ফুটছে ফুটছে, বিস্ফোরণটা হচ্ছে। তারপরে কি করা হলো, গুলি চালানো হলো। আবু সাইদ, মুগ্ধ, ছোট্ট ছেলে আজাদ, ছোট্ট মেয়ে রিয়া সহ শত শত মানুষকে গুলি করে হত্যা করা হলো। এটা মানুষ দেখলো, ওই যে ফুটন্ত পাতিলের ভিতরে কিন্তু এখনো ফুটছে, রাইট? এবং এটা অগ্রসর হতে হতে আমরা শুনলাম একটা সময় কি, যে এখানে দেশের নাকি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, অথচ এই যে প্রাণহানি হলো সেটার কোনো মূল্য নাই, রাইট? কিন্তু ক্ষয়ক্ষতির মূল্য। তখন আমি বলেছিলাম যে ক্ষয়ক্ষতি যা হয়েছে সেটা আমাদের জনগণের টাকা দিয়েই তো হয়েছে সবকিছু, এগুলো তো আমরা গড়ে নিতে পারবো ভবিষ্যতে, কিন্তু একটা প্রাণও তো আমরা ফিরে পাবো না। প্রাণ হচ্ছে অমূল্য, রাইট? সো এই যে আমাদের এই সেন্সগুলো আমরা হারিয়ে ফেললাম, যে প্রাণের মূল্য কত, মানুষের মূল্য কত, এই মূল্যবোধগুলো হারিয়ে গিয়েছে অ্যারোগেন্সের কারণে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম একটার পর একটা ঘটনা, কারফিউ আসলো, ঘটে গেল, এবং
তারপরে তো 5ই অগাস্ট বিস্ফোরণ ঘটে গেল। বিস্ফোরণ ঘটে এই যে পাতিলের ঢাকনিটা খুলে গেল। আচ্ছা, হ্যাঁ, একটা প্রেক্ষাপটের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনূসের সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? ডক্টর ইউনূসের কাছে, ওনার সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে অনেক। হ্যাঁ, কারণ এই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, কিন্তু এটার সাথে সম্পৃক্ত ছিল কিন্তু সাধারণ জনগণ। এবং যেটা বললাম, আমরা সবাই কিন্তু এই পাতিলের ভিতরে ফুটছিলাম। ঠিক আছে, এখানে অপোজিশন পার্টিজ ছিল, সাধারণ নাগরিকরা ছিল, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পাতিলের ভিতরে ফুটছিল। তো এই জনগণ এই পুরা মুভমেন্টটাকে সাপোর্ট দিয়েছিল। একটা সময় কিন্তু ছাত্রদের সাথে জনগণ চলে এসেছিল। সো এটা ছাত্ররা স্পিয়ারহেড করেছে, কিন্তু জনতাকে, জনগণকে রিপ্রেজেন্ট করেছে। তো এটা আমাদের সবারই চাওয়া। কি সেটা? এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, ফান্ডামেন্টাল রাইটস উইল বি এনশোর্ড, এমন একটি বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, রাইট, অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ, সব কিছু ফাংশন করবে। আচ্ছা, তো এখন এই যে যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে গড়ে তুলতে সময় লাগবে। আমরা আশা করছি এই সরকার এই ধ্বংসস্তূপ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে আবার সঠিকভাবে গড়ে তুলবেন, যাতে একটি মজবুত ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের মাধ্যমে বাংলাদেশ আগামী দিনের অগ্রযাত্রা করতে পারে একটি সমৃদ্ধশালী, আধুনিক, সুন্দর বাংলাদেশ হিসাবে। এটাই আমরা চাচ্ছি ডক্টর ইউনূসের সরকারের কাছ থেকে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছে। আপনার মতে ঠিক কতদিন পরে আসলে এই নির্বাচন হওয়া উচিত? আমার মতে যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে পুনর্নির্মাণ করে কার্যকর করা যাবে, তারপরে আমরা নির্বাচনের কথা ভাবতে পারি। এখন সেটা আমার মতে রিয়েলিস্টিক্যালি যতটুক সময় লাগে, তা আমরা চাইবো যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফিরে আসুক, অবশ্যই। তো এখানে আনলিমিটেড টাইম তো হতে পারে না, কিন্তু যতটুক প্রয়োজন, আন্তরিকতার সাথে কাজ করে যতটুক প্রয়োজন, ওই সময়টা তো দিতে হবে সরকারকে। এটা তো 6 মাসে হবে না, 1 বছরে হবে না। যতটুক সময় লাগে, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, এই প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড়া করিয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আবার গণতান্ত্রিক ট্রানজিশন হবে। এটাই জনগণ এবং ছাত্র জনতা সবার, আমি বিশ্বাস করি, আমরা চাই। শারীরিক সুস্থতার জন্য আপনার বিভিন্ন ক্যাম্পেইন বা আপনি নিজেও তরুণদের কাছে অনেক জনপ্রিয়। তরুণদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তরুণদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে যে আমরা মানুষ এই দুনিয়ায় আছি সাময়িকভাবে। এই দুনিয়াতে আমাদের অনেক দায়িত্ব, কর্তব্য আছে। আমাদের মূল দায়িত্ব, কর্তব্য হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা। ভালো মানুষ ভালো কাজ করে, ভালো মানুষ অন্যায়ের বিপক্ষে থাকে, ভালো মানুষ ন্যায়ের পথে থাকে, ভালো মানুষ সত্যর পথে থাকে। তাহলে নিজেকে একটি ভালো মানুষ হিসাবে গড়ে তোলা, এবং তার পাশাপাশি মানসিক এবং শারীরিক সুস্থতা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকেই হয়তো বুঝেন না, জেনে না বুঝে অনেক কমেন্ট করে আমার প্রতি, বাট আমি এগুলোতে গা করি না। নিজের শারীরিক সুস্থতা, এখন বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছে, মানসিক সুস্থতার সাথে অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে, একটি সুন্দর মানুষ হতে হলে, ভালো মানুষ হতে হলে মানে মানসিকভাবেও ভালো থাকতে হবে, শারীরিকভাবেও ভালো থাকতে হবে, একটা আরেকটার সাথে সংযুক্ত। ঠিক আছে, সো শারীরিকভাবে নিজেকে সুন্দর রাখলে অটোমেটিক একটা ডিসিপ্লিন লাইফ চলে আসে। ঘুমাতে হবে সঠিকভাবে, খাওয়া দাওয়া করতে হবে সঠিকভাবে, নির্ধারিত টাইমে নির্ধারিত কাজগুলো করতে হবে। সো ইউ সি, একটা ডিসিপ্লিন লাইফস্টাইল চলে আসে। তো আমি বিশ্বাস করি যে শারীরিকভাবে নিজেকে গড়াও হচ্ছে সার্বিক একটি ভালো মানুষের গড়ার অংশ। তো আমার আহ্বান হবে যে নিজেকে ভালো মানুষ হিসাবে সৎ পথে থেকে, ন্যায়ের পক্ষে থেকে
এমন একজন মানুষ নিজেকে তৈরি করতে পারলেই ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অবদান হবে। ধন্যবাদ সোহেল তাজ, এতক্ষণ কালের কণ্ঠে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।